নামটাই জানা হইলো না। নবী সিদ্দিক। নবী সিদ্দিক। আর কিছু আছে আশেপাশে? আমরা আসলে কোথায় না, শেখ দিয়ে লাভ নাই। শেখ দিয়ে লাভ নেই, সাধনা লাভ লাগবে। হুম। আচ্ছা, এখানে একজন সাধক, লালন সাধক, ওনার সাথে পরিচয় হলো। যাই হোক, তো ওনাদের জীবন আদর্শ সম্পর্কে কিছুটা জানলাম, জানার চেষ্টা করলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি, ওনার সাথে কথা বলে ভালোই লাগলো। ওনার এখানে পরিবার আছে, সব কিছু আছে। উনি আসতে 4-5 বছর আগে এখানে এসেছিলেন মুড়ি দেওয়ার জন্য। তো এখানে উনি মুড়িদ হয়েছেন। তো মুড়িদ হওয়ার পরে উনি এখানেই রয়ে গেছেন। তার আগে ওনার স্বাভাবিক জীবনই ছিল। তো একটা স্ট্রোক করার পরে উনি এখানে চলে আসে। তো এভাবেই সব প্রত্যেকের গল্পই আলাদা আলাদা আছে। এক একজন এক এক কারণে এখানে এসেছেন। কেউ পার্মানেন্টলি থাকেন, কেউ বাড়ি আশেপাশে থাকলে আসা যাওয়ার মধ্যে থাকেন। উনিও সপ্তাহে 1-2বার আসা যাওয়া করেন। লালন দর্শনে দীক্ষিত নবী সিদ্দিকীর সাথে কথা হলো তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। এখানে তারা কিভাবে থাকে, তাদের খাবার দাবার কোথা থেকে আসে, তারা কিভাবে খায়, বিভিন্ন বিষয় নিয়ে এখানে তার সাথে কথা হয়েছে। লালন দর্শন সম্পর্কে তাদের ভাবনা, তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এবং তারা কিভাবে এখানে জীবনযাপন করছে। আসলে মানুষ যখন মোহগ্রস্ত হয়, তখন সেই মোহের লালসায় সবকিছুকেই ত্যাগ করতে পারে। লালন দর্শনে এখানে যেসব মানুষগুলো আছে, তারা প্রত্যেকটাই এক একজন মোহগ্রস্ত। নবী সিদ্দিকী তাদের মধ্যে একজন। জীবন সম্পর্কে তাদের বোধ এক ও অভিন্ন। তারা নিজেদের স্ব ভাবনায় ব্যস্ত। লালন শাহ মাজারের ভিতরে একটি লালন অডিটোরিয়াম আছে। এখানে বিভিন্ন ধরনের চিত্রকল্প রাখা আছে, চিত্রশিল্প আঁকা আছে। কিন্তু এখানে বিভিন্ন ধরনের দর্শনীয় জিনিস রাখা আছে, কিন্তু এগুলোর প্রপার নাম নেই। তো নাম না থাকলে তো আসলে বোঝা যাচ্ছে না এগুলোর ইতিহাস, সংরক্ষণের তারিখ, এবং এগুলো একেবারে অথেন্টিক কিনা, এন্টিক জিনিস কিনা। নাম না থাকলে আসলে এগুলো কোনোভাবেই বোঝা যাবে না। এগুলোর নাম, সময়কাল কোনো কিছুই উল্লেখ নাই। যেমন এই ধরনের বেড়ি, এই যে চাবির রিং, এই যে আপনার হচ্ছে এটাকে বলে কি প্রদীপদানি, এই যে বাটি, এগুলো। এখন আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথের কুটিবাড়ি দেখার জন্য। আমরা এতক্ষণ ছিলাম লালন শাহ মাজারের এখানে। এটা হচ্ছে ছেউরিয়ার কুমারখালীতে, কুমারখালী উপজেলায়। আমরা এখন যাব রবীন্দ্রনাথের কুটিবাড়িতে। তো দুপুর অলরেডি হয়ে গেছে, প্রচন্ড রোদ। আমরা অলরেডি 2টা 2:30 বেজে গেছে। তো আমাদের এখন টার্গেট, এখন আমরা দুপুরে লাঞ্চ করি নাই, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ছেউরিয়াতে থেকে কুঠিবাড়ি হয়ে শিলাইদহ থেকে, তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব। আগে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখে তারপরে দুপুরের লাঞ্চটা আমরা করব। দুপুরের প্রচন্ড তাপমাত্রা। চলে এসো, ঠিক আছে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই দর্শনকে সামনে রেখে লালন ভক্তরা লালনের আখড়ায় প্রতিনিয়ত আসেন এবং তারা লালনের যেই দর্শন সেটাকে গ্রহণ করেন। আসলে কতজন প্রকৃতভাবে লালন আদর্শকে ধারণ করে সেটা আমার জানা নাই, কারণ মানুষের মধ্যে মানুষের যে বিভেদ, এত দ্বন্দ্ব, এত বেশি লালসা, এগুলো সব তো কেটে যেত যদি মানুষ সত্যিকার অর্থে লালনের যে দর্শন সেটাকে যদি গ্রহণ করতে পারত। যাই হোক, আমাদের এখন আবার অন্য শহরে যাবার, অন্য জায়গায় যাবার পালা। আমরা এখন সেখানে যাচ্ছি। রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, অনেক দর্শনার্থীদের ভিড় এখানে। 30 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। আমার টিকিট দেওয়া আছে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ট্যাগর লজ। ট্যাগর লজ মানে কি? ঠাকুর বাড়ি। হ্যাঁ, ট্যাগর, ইংরেজিতে রবীন্দ্রনাথ ট্যাগর। গড়াই নদী, আমরা যে নদীটা দিয়ে আসি এর নাম হলো গড়াই নদী। প্রিয় বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ শিলাইদহ কুঠিবাড়ি। যে এখানে শিলাইদহ 0 কিলোমিটার। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোর বয়সে এই শিলাইদহ কুঠিবাড়িতে এসেছিলেন প্রথমবার। তারপরে 1890 সাল থেকে 1901 সাল পর্যন্ত নিয়মিত বিরতিতে টানা 10 বছর তিনি এখানকার জমিদারি পালন করেন। তখনকার সময়ে পদ্মার ভাঙনে তাদের পুরনো কুঠিবাড়িটি ভেঙে গিয়েছিল। সেই কুঠিবাড়ির আসবাবপত্র দিয়ে
নতুন করে এই কুঠি বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখানে আসলে যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন্ত পাওয়া যায়। তার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস এখানে থরে বিথরে সাজানো আছে। এই ভবনটি 2টি তলায় বিভক্ত এবং পুরো ভবনের মধ্যে রয়েছে 15টি কক্ষ। এই প্রত্যেকটি কক্ষে রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়গুলো খুব নিবিড়ভাবে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন সময়ের রবীন্দ্রনাথের ছবি রয়েছে তার কৈশোর, যৌবন এবং তার বার্ধক্যের ছবি, এবং রয়েছে তার ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্রের ছবি। এখানে রয়েছে রবীন্দ্রনাথের বিভিন্ন সময়কার সাহিত্যের বিভিন্ন গল্প, এবং প্রত্যেকটি আসবাবপত্রের মধ্যে রয়েছে রবীন্দ্র শৈল্পিকতার এক নিবিড় ছাপ। এখানে আসলে অনায়াসে রবীন্দ্রনাথ ঠাকুর আপনার চোখে ধরা দিবে। সাহিত্যপ্রেমী যে কোনো মানুষের জন্যই রবীন্দ্রনাথ এক অনন্য উদাহরণ। তখনকার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা রুচিশীল এবং শৈল্পিক মানুষ ছিলেন সেটা এখানে এসে খুব সহজেই অনুমেয়। তার ব্যবহার্য প্রত্যেকটা জিনিসই যেন এক ও অনন্যভাবে এখনো সময়ের সাক্ষী হয়ে টিকে আছে। প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। এটা হচ্ছে তখনকার আমলের ঘাস কাটার মেশিন। এটার গায়ে লেখা আছে জুলাই 26, 1870। রবীন্দ্রনাথের ব্যবহৃত লোহার সিন্দুক, এই যেটি সেই লোহার সিন্দুক। এটা হচ্ছে ঘাস মসৃণ করার যন্ত্র। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে করা নিজের পোর্ট্রেট। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহৃত সেই পালকি, যে পালকিতে চড়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। আসলে এখানে এত বেশি মানুষ যে যার কারণে ভয়েস ঠিক মতো দেওয়া যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না। বিশেষ করে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরের দিকটা হচ্ছে এরকম। ছাদে ওঠা নিষেধ, তাই ছাদের সিঁড়িতে তালা মেরে দেওয়া আছে। এটা হচ্ছে ডাইনিং টেবিল, রবীন্দ্রনাথের ব্যবহৃত ডাইনিং টেবিল। এটা হচ্ছে তখনকার আমলের সোফা। সোফা। এটা হচ্ছে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবি, অন্ধ বাউলের বেশে রবীন্দ্রনাথ। এটা হচ্ছে রবীন্দ্রনাথের আরেকটি পোর্ট্রেট, রবীন্দ্রনাথের নিজের হাতে রাখা ছবি। অনেক কিছু এখানে শোভা পেয়েছে, এই কুঠি বাড়িতে অনেক কিছু শোভা পেয়েছে। প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি। এখানে প্রাদেশিক সাহিত্য সম্মেলনে একটি ভাষণ দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং মহাত্মা গান্ধীর সাথে একটি ঐতিহাসিক ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখা যাচ্ছে পদ্মার বোট, যে বোটে করে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে বেড়াতেন, এটাই সেই বোট। এখানে অসংখ্য অজস্র ছবি আছে, সবকিছু বলা সম্ভব না, দেখানো সম্ভব না। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট। এই খাটে রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন। অসংখ্য অজস্র এখানে স্মৃতি বিজড়িত একটি বাড়ি, রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠি বাড়ি। এটা হচ্ছে সামনের অংশের করিডোর। এটি একটি বোট, জানি না কি কাজে ব্যবহৃত হতো এটি। পন্টুন স্মৃতি নিদর্শন। তনু মন প্রাণ না চাহিতে মোরে যা করেছ দান। আকাশ আলো তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায়। সে মহাদানের যোগ্য করে অতি ইচ্ছা
রবীন্দ্রনাথ কুটিবাড়ির সামনে এই যে কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই, সুমন ভাইয়ের কুলফি মালাই। সুমন ভাইয়ের কুলফি মালাই। দেন কুলফি কত করে আপনার? সবচেয়ে ভিআইপি আছে 100 টাকা, একটা আছে 70 টাকা, একটা আছে 40 টাকা। আরে বাবা, তিনটা সাইজে তিনটা আছে। 40 টাকা, 70 টাকা, 100 টাকা। দাম বেশি মনে হচ্ছে না? না, দাম বেশি না, আমাদের তো একদম পিওর ক্ষীরের মালাই। আপনাকে এটা কত টাকা? 100 টাকা। দেন একটা দেন, একটা দেন, একটা খেয়ে দেখি। এই একটাই না আইসক্রিম? এটা কিসের? এটা এটা হচ্ছে গিয়া পুরাটা ক্ষীরের মালাই, সরের মালাই। ক্ষীরের? হ্যাঁ, খাইলেই বুঝবো নাকি? খাইলে বুঝবেন না। বন্ধুরা, এই হচ্ছে কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই। আরেকটা চামচ দেন তো আমাদেরকে। একটা দেন, একটা দেন, দুটো দিন না, একটা খাই দেখি। পরে লোক আসলে আরো দিয়ে না। ধরো ধরো, খেতে থাকো। পুরোটাই কি ক্ষীর? পুরাটাই ক্ষীর, আপনি খেলেই বুঝবেন। সোহেব এক ডাক দাও। না, স্বাদ আছে ভাই 100 টাকা দাম।